টাকার বিনিময়ে তোমাকে নিজের গর্ব বাড়া দিতে হবে, মায়া। হবু বরের মুখ থেকে বিস্ফোরিত বাক্য শুনে থমকে যায় মায়া। আচমবিদ এহেন শব্দ সহ্য করতে পারল না। মাথা ঘুরে পড়ে যেতে নিয়েও দেয়াল আঁকড়ে নিজেকে সামলে নেয়। চোখের কোণে অশ্রুকণা জমাট বাঁধতে শুরু করলো। অসহনীয় করুণ চোখে তাকালো রিজবানের দিকে। অস্পষ্ট স্বরে প্রশ্ন করলো, কি বললে? তোমার গর্বে আমার ভাইয়ের বাচ্চা ধারণ করতে হবে, যার বিনিময়ে তোমাকে নগদ 40 লাখ টাকা দেওয়া হবে। মায়া কয়েক পা পিছিয়ে গেল। মুখ দুহাতে চেপে ধরল। নিজের শ্রবণ অঙ্গকে বিশ্বাস করতে পারছে না। ভুল শুনল নাকি? কিন্তু দুইবার কি ভুল শোনা যায়? হয়তো যায়। আরেকবার প্রশ্ন করে দেখব। মায়া পুনরায় থেমে থেমে জিজ্ঞেস করল, আমি টাকার জন্য নিজের গর্ব বাড়া দিব? বারবার এক প্রশ্ন করছো কেন? বললাম তো, যে কোনো কিছুর বিনিময়ে তোমার গর্বে আমার ভাইয়ের বাচ্চা ধারণ করতে হবে। মায়া এবার চিৎকার করে উঠল। সপাটের থাপ্পড় বসিয়ে দিল রিজবানের গালে। পরপর দুটো থাপ্পড় দিয়েও খান্তি হলো না। দুহাতে খাবলে ধরল রিজবানের কলার। শরীরের সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, বাস্টার্ড, তুই এই কথা উচ্চারণ করলি কিভাবে? হ্যাঁ, এই, তোর কি আমাকে রাস্তার মেয়ে মনে হয়? আমার বাবার কি টাকার অভাব পড়েছে যে আমি টাকা রোজগারের জন্য নিজের গর্ব ভাড়া দিব? তাও আবার তোর ভাইয়ের জন্য? তোকে আমার এক্ষুনি খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটু দম নিয়ে পুনরায় বলল, এই তুই না আমায় ভালোবাসতি? তবে কি আমাদের 2 বছরের ভালোবাসার অনুভূতি মিথ্যে ছিল? আমাদের এত এত সুন্দর মুহূর্ত, স্মৃতি সব মিথ্যে ছিল? রিজবান বোবার মতো চেয়ে আছে মায়ার দিকে। চোখ থেকে অঝরে পানি পড়ছে। অক্ষি দুটি অগ্নিস্বর রূপ ধারণ করেছে। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। ফর্সা মুখটা রক্তিম হয়ে উঠেছে। মায়ার এমন রূপ এই প্রথম দেখছে। মায়া তো সবসময় শান্তশিষ্ট স্বভাবের ছিল। আজ যে নিজের সম্মানের আঘাত লাগলো, তেমনি বাঘিনী রূপ ধারণ করলো। রিজবান উত্তর দিতে ভুলে গেল। রাগের শরীর রিরি করে উঠল। তবুও নিজেকে সংযত রাখল। শান্ত বাক্যে মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে উঠল, শান্ত হও মায়া, তুমি আমার হবু বউ, আমার ভালোবাসার মানুষ। তোমাকে এই কথাটা কেন বলেছি সেই কারণ জানতে চেয়েছো? মায়া রক্তিম চোখে তাকালো। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল। কি কারণ শুনি, বলো। রিজবান মায়ার কাঁধে হাত রাখতে মায়া হাত ছিটকে সরিয়ে দিল। রিজবান এবার কিছুটা অসহায় বাক্যে বলা শুরু করল। আজ ভাবি সুইসাইড করার চেষ্টা করছিল। মায়া কিছুটা অবাক চোখে তাকালো রিজবানের দিকে। প্রশ্ন করল, কেন? একটা বাচ্চার জন্য আমার পরিবারে কি পরিমাণ অশান্তি তুমি জানো না মায়া, তুমি জানো না। আমার ভাইয়ের সংসার নষ্ট হওয়ার পথে। ভাবি প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগছে। ভাইয়া ভাবির দুঃখে আমার বাবা মাও দিন দিন শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা বাচ্চার জন্য। শুধুমাত্র একটা বাচ্চা, আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যাচ্ছে মায়া, শেষ হয়ে যাচ্ছে। কথাগুলো বলে রিজবান কান্না করে দিল। মায়া কিছুটা শান্ত হলো। কিন্তু তবুও রিজবানের প্রস্তাবটা কিছুতেই মেনে নিতে পারছে না। কোনো মেয়ের পক্ষে কি মেনে নেওয়া সম্ভব? মায়া কাট কাট স্বরে জিজ্ঞেস করল, কিন্তু তুমি আমাকে কেন এই প্রস্তাব দিলে? অন্য কোনো মেয়ে এমন প্রস্তাব মেনে নিত বলে তোমার মনে হয়? তাহলে তুমি কি করে ভাবলে আমি মেনে নিব? মায়ার পাল্টা প্রশ্নে রিজবান কিছুটা থতমত খেয়ে গেল। তবুও পরিস্থিতি সামলাতে বলে উঠল, কারণ তুমি আমার বউ হতে যাচ্ছ। আমি কি আমার পরিবারকে বাঁচানোর জন্য কিছু করতে পারি না? তাই বলে নিজের বউয়ের গর্ভে ভাইয়ের বাচ্চা ধারণ করতে বলবে রিজভান? মায়ার সাথে সাথে পাল্টা প্রশ্নে রিজবান কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। মনে মনে একবার নিজেই বলে উঠল, তুমি আমার তুরুপের তাস জান। তোমাকে কাজে লাগিয়ে টাকাগুলো হাতিয়ে নেওয়াই এখন আমার একমাত্র কাজ। রিজওয়ানকে চুপ থাকতে দেখে মায়া পুনরায় উচ্চ বাক্যে রিজওয়ানকে প্রশ্নবিদ্ধ করল। চুপ করে থেকে আবার ধৈর্যের পরীক্ষা নিও না। কি চাও তুমি? তুমি কি আমায় আদৌ ভালোবাসো? রিজওয়ান সাথে সাথে কান্না মাখা মুখশ্রী নিয়ে করুণ স্বরে বলল, দেখো মায়া, তুমি আমার শখের নারী, আমার ভালোবাসার নারী। তোমার কি মনে হয় তোমাকে এই প্রস্তাবটা আমি শখে দিয়েছি? আমার ব্যক্তিগত নারী, আমার বইয়ের গর্ভে অন্যের সন্তান জন্মাবে, এটা মেনে নেওয়ার আমার জন্য খুব সহজ। হ্যাঁ, আমার জন্য খুব সহজ। আমারও কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কি করব বলো? তুমি ছাড়া আমার তো আবদার করার কোনো জায়গা নেই।
এখন তুমিও যদি আমাকে ফিরে দাও, আমি কোথায় যাব? কার কাছে যাব? মায়ার কেন যেন এই প্রথম রিজবানের উপর বিরক্ত লাগছে, রাগ হচ্ছে প্রচণ্ড। এই প্রথম রিজবানকে বিশ্বাস হচ্ছে না, ওর চোখের পানিকে মিথ্যে মনে হচ্ছে। মায়া রিজবানের কথায় গলে না গিয়ে স্পষ্ট বাক্যে জিজ্ঞেস করল, তাহলে আমাকে কেন বলে টাকার বিনিময়ে গর্ভভাড়া দিতে হবে? রিজবান কথাটার জবাব আগেই তৈরি করে রেখেছিল, তাই সাথে সাথেই উত্তর দিল, তোমার আর আমার তো একটা ভবিষ্যৎ আছে মায়া। আমার ভাইয়ের যদি ছেলে হয় তাহলে তো আমার বাবার সমস্ত সম্পত্তির সিংহভাগ সেই পাবে। তাহলে পরবর্তীতে আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? আমাদের কি নিজেদের সন্তানের কথা ভাবা উচিত না? মায়া হাত দিয়ে রিজবানকে থামিয়ে দিল, চোখে চোখ রেখে কঠিন বাক্যে বলল, দুঃখিত মিস্টার রিজওয়ান শিকদার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনার সাথে সব প্রকার সম্পর্ক ছিন্ন করলাম। যে নিজের ভালোবাসার মানুষটাকে সম্মান করতে জানে না, তাকে অন্তত আমি স্বামী হিসেবে চাই না। স্বামী হতে হলে শুদ্ধতম পুরুষ হতে হবে, যার কাছে দুনিয়ার সবার আগে নিজের স্ত্রীর সম্মান আর অধিকার থাকবে। আপনাকে আমি চিনতে ভুল করেছি, তাই আজ সেই ভুলটা শুধরে নিলাম। আপনি ভালো প্রেমিক অবশ্যই, কিন্তু স্বামী হওয়ার যোগ্য নন আপনি। আসি। বলেই মায়া আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, বড় বড় পা ফেলে রিজবানের বাড়ি থেকে বেরিয়ে আসলো। চোখের কোণের জলটুকু গড়িয়ে পড়তে দিল না। মায়া সব সময় বিশ্বাস করে অশ্রু মানুষকে দুর্বল করে দেয়, হাসি মানুষকে শক্ত বানিয়ে তোলে। রিজবান চেয়েও মায়াকে আটকাতে পারেনি। মায়া চলে যেতেই রিজবান রাগে হাত দুটো মুঠো বদ্ধ করে দেয়ালে ঘুষি মারল, চিৎকার করে বলে উঠল, তোমাকে আমি ছেড়ে দিব না মায়া। আমার সমস্ত প্ল্যান তো আমি এভাবে ভেঙে দিতে দিব না। তোমার জীবন যদি আমি নরক না বানিয়েছি তাহলে আমার নামও রিজবান শিকদার নয়। স্যার, মেয়েটার বিষয়ে সমস্ত খবর পেয়ে গেছি। মেয়েটার নাম রিয়ানা আফরিন মায়া, বয়স 21, ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। বাবার নাম মেজর জেনারেল আমির হোসেন। বলেই থামল নিলয়। নিলয়ের শেষ নামটা ভয়ে কাঁপাকাঁপি শুরু হলেও সামনে থাকা ব্যক্তিটার মধ্যে কোনো ভয় নেই, সংকোচ নেই। এমন কেন এই মানুষটা? নিলয় থামতেই উপস্থিত ব্যক্তিটি থমথমে গলায় জিজ্ঞেস করল। আর কিছু? নিলয় কাঁপাকাঁপি স্বরে জবাব দিল। স্যার, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শেষ হতেই ব্যক্তিটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। নিলয় ভয়ে এক পা পিছিয়ে যেতেই নিলয়কে শান্ত করতে ব্যক্তিটি শান্ত বাক্যে বলল, ভয় পাচ্ছ কেন? জীবনে সুস্থভাবে বাঁচতে হলে ভয় পাওয়া চলবে না। ভয় পেলে তো হেরে গেলে। ভয়কে জয় করতে হবে। তুমি ভুলে যেও না, তুমি এদেশের একটা সৈনিক। দেশপ্রেম করতে হলে সবার আগে নিজের ও পরিবারের জীবনের মায়া ত্যাগ করতে হবে, নয়তো এই পেশা তোমার জন্য না। বলেই এক পা সামনে এগিয়ে থেমে গেল, রহস্যময় স্বরে বলল, মায়া শুধু ক্যাপ্টেন সাগর চৌধুরীর। সাগর ব্যতীত দ্বিতীয় পুরুষের জন্য কোনোদিন সে বউ সাজবে না। নিজের হবু বরকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় এক বিছানার দেখে মাথা ঘুরে যায় মায়ার। চক্ষু দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। দরজায় ধাক্কা লাগতেই রিজওয়ান ঘুরে তাকায় দরজার দিকে। মায়াকে দেখে ছিটকে মেয়েটাকে বুকের উপর থেকে ফেলে দিয়ে লাফিয়ে উঠে বসে পড়ল। মেয়েটা আচমকা এমন অবস্থা দেখে কিছু বুঝতে পারল না। মায়াকে দেখে কিছুটা অবাক হলো। রিজওয়ান তড়িঘড়ি করে নেমে মায়ের কাছে দৌড়ে এলো, কম্পিত বাক্যে জিজ্ঞেস করল। তুমি তুমি এখানে? বলতে না বলতে রিজওয়ানের গালে সজোরে দুটো থাপ্পড় দিয়ে বলে উঠল, ভুল সময় এসে পড়ার জন্য এটা আমার পক্ষ থেকে অনুতাপের উপহার। রিজওয়ান গালে হাত দিয়ে মায়ের দিকে অগ্নিঝরা আঁখি নিক্ষেপ করল। মায়ের চোখের কোণ অশ্রুসিক্ত, রাগে ভেতরটা খা খা করছে। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। রিজওয়ানকে তো সত্যিকারের ভালোবাসে। রিজওয়ানকে ছেড়ে দেওয়াটা মায়ের জন্য সহজ না। তাই সকাল সকাল রিজওয়ানকে বোঝানোর জন্য এখানে এসে যে এহেন দৃশ্য দেখতে হবে মায়া ভাবেনি। বুকটা ধুকপুক করছে, কাঁপছে শরীর, ঠোঁট দুটো কাঁপছে। রিজওয়ানের সাথে থাকা মেয়েটা আর কেউ নয়, রিজওয়ানেরই চাচাতো বোন নোভা। নোভা বিছানা থেকে নেমে মায়ার কাছে এসে খামখেয়ালিভাবে বলে উঠল, সে আর আজ নতুন কি? তুমি সব সময় ভুল সময় এসে পড়ো মাই ডিয়ার হবু ভাবি। মায়া নোভার দিকে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণে ঘৃণায় দৃষ্টি নামিয়ে ফেলল। রিজওয়ান নোভাকে ধমকে বলে উঠল, তুই এখন এখান থেকে যা।
নোভা কিছু বলতে গেলেও রিজওয়ান থামিয়ে দেয়, চোখের ইশারায় চলে যেতে বলে। নোভাও চলে যাওয়ার জন্য পা বাড়াতে মায়া নোভার হাতটা খপ করে ধরে ফেলে, থমথমে স্বরে বলে। এক পাও নড়বে না। মায়া এবার আরেক হাতে রিজওয়ানের হাত ধরল, হাসি মুখে রিজওয়ানের দিকে তাকিয়ে বলল, চলো, আজ থেকে যেন তোমাদের আর লুকোচুরি করে নোংরামি করতে না হয়, সেই ব্যবস্থা করে দিই। বলেই সামনে হাঁটা শুরু করলো। চেঁচিয়ে বাড়ির সবাইকে একসাথে ডাকা শুরু করলো। ওদের দুজনকে হাত ধরে টেনে নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। মায়ের কণ্ঠস্বর শুনে সানজিদা বেগম দৌড়ে আসলেন, চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? এভাবে ডাকাডাকি করছিস যে? আর ওদের এভাবে ধরে রেখেছিস কেন? কি করেছে ওরা? মায়া ওদের দুজনের হাত ছেড়ে দিল, শান্ত বাক্যে বলল, বাড়ির বাকিদের ডাকুন প্লিজ। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের কি সুন্দর শিক্ষা দিয়েছেন, সেটা নিজে চোখেই দেখুক সবাই। সানজিদা বেগম হলো রিজওয়ানের মা। মায়ের কথা বুঝতে না পেরে তিনি একটু অবাক হলেন। এর মধ্যেই লিলি বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসতে আসতে বললেন, সকাল সকাল এত চেঁচামেচি কিসের শুনি? তার পিছু পিছু নুহাও আসলো। নওরিন আর নওফেল একসাথে বেরিয়ে আসলো। বাড়ির বড় দুজন এই মুহূর্তে বাইরে আছেন। সবাই একসাথে হয়ে প্রশ্নবিদ্ধ চোখে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। নওরিন মায়াকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, তুমি এত সকালে এখানে? সারপ্রাইজ বুঝি? মায়া হাসলো, তার ছেলের হাসি হেসে উত্তরে বলে উঠল, হ্যাঁ, সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কি হয়েছে পরিষ্কার করে বলো। নোভার মধ্যে কোনো ভয় লজ্জা সংকোচ কিছুই নেই। ভাবলেশীনভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। রিজওয়ান কিছুটা ভয়ে মাথা নত করে আছে। সবাইকে কি উত্তর দেবে সেটাই ভাবছে। মায়ার প্রতি রাগে শরীর বারবার জ্বলে উঠছে। মায়া এবার তার ছেলের স্বরে সবার উদ্দেশ্যে বলল, আপনাদের বাড়ির প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের এক ঘরে থাকার নিয়ম আছে নাকি আন্টি? সানজিদা বেগমের কপাল কুঁচকে এলো। লিলি বেগম গর্জে উঠে জিজ্ঞেস করল, এসব কি বলছো? ভুল বলছি না তো? যদি এই নিয়ম না থাকতো তাহলে মিস্টার রিজওয়ান তার ছোট বোন নোভার সাথে এক বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় কি করে থাকতে পারে? কথাটা শুনে সবাই বিস্ফোরিত চোখে তাকালো মায়ার দিকে। নওফেল সঙ্গে সঙ্গে অবাক পানে জিজ্ঞেস করল, কি বলছো তুমি? আপনারা কি কানে কম শুনতে পান? মায়া চেঁচিয়ে কথাটা বলতেই নওরিন মায়ার কাঁধে হাত রেখে শান্ত বাক্যে বলল, শান্ত হও, সবটা খুলে বলো, কি হয়েছে? মায়া এবার শান্ত বাক্যে নওরিনকে জিজ্ঞেস করল, আমার গর্ভে আপনাদের সন্তান জন্ম হবে, এটা কি আপনারা চান? নওরিন আর নওফেল দুজনেই অবাক হলো। নওরিন সাথে সাথে বলল, কখনোই না। তোমার জীবন সবে শুরু, সামনে তোমার রঙিন ভবিষ্যৎ পড়ে আছে। আমরা এমন অন্যায় চাওয়া কি করে চাইবো? কিন্তু আপনার দেবর সেটা চায়। মায়া কথাটা বলেই রিজওয়ানের দিকে একবার ঘৃণাভরা চোখে তাকালো। কালকের ঘটে যাওয়া সমস্ত ঘটনার সাথে আজকের ঘটনা সব খুলে বলল। কান্নাগুলোকে কিছুতেই আটকে রাখতে পারছে না, তবুও কাঁদছে না। না, কাঁদবে কেন ও? কার জন্য কাঁদবে? এই নোংরা মানুষটার জন্য? ছি, কখনোই না। জায়রার এখন নিজের প্রতি রাগে মাথা ফেটে যাচ্ছে। কোন মোহে ডুবেছিল এই এতদিন? কোন মোহে ডুবে কালকের পর আবার আজ রিজওয়ানের সাথে সম্পর্ক গড়তে এসেছিল? নভেল সবটা শুনে রিজওয়ানের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। রিজওয়ানের কলার চেপে ধরে চেঁচিয়ে জিজ্ঞেস করে, এই তোকে আমরা বলেছি মায়াকে এমন প্রস্তাব দিতে? বল, বলেছিলাম? তুই কি করে পারলি মায়ার মতন মেয়েকে এমন প্রস্তাব দিতে? আঙ্কেল যদি একবার জানে তাহলে তোকে আজীবন পচে গলে মরতে হবে, আল্লাহই জানে। তোকে তো আমার ভাই বলতেও লজ্জা করছে। কিভাবে পারলি মেয়েটাকে ঠকাতে? 2 দিন পর যে তোর বউ হবে তাকেই তুই ঠকালি। সি, ধিক্কার তোকে। লিলি বেগম হিংস্র বাঘিনীর মতো এগিয়ে আসলেন। নোভার চুলের মুঠি ধরে 2টা থাপ্পড় বসিয়ে গলা চেপে ধরলেন, বলতে লাগলেন, তোর মতো মেয়েকে মেরে ফেলাই উচিত। অসভ্য ইতর মেয়ে, তোকে এই শিক্ষা দিয়েছি আমরা। সানজিদা বেগম ছেলের এসব কীর্তিকলাপ শুনে নিজেকে সামলে রাখতে পারলেন না। মাথা ঘুরে পড়ে যেতে নিলে নওরিন তড়িঘড়ি করে ধরে ফেললেন। সোফায় নিয়ে বসাতেই তিনি কান্নারত স্বরে বলতে লাগলেন, বৌমা, বিয়ের সব আয়োজন করা শেষ, সবাইকে জানানো শেষ, আর এখন এই সব? তোমার বাবাকে কি জবাব দিব আমি? আমাদের মান সম্মান যে আর থাকলো না। মায়া সানজিদা বেগমের দিকে এগিয়ে গেল, তার পায়ের কাছে হাঁটু ভেঙে বসল।
তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আন্টি আমায় ক্ষমা করবেন। আমি আপনার ছেলেকে কিছুতেই নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। আপনারা সবাই আমায় অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ আমি, কিন্তু এই বিয়েটা আমি করতে পারবো না। বলবেন না আমায় এটা। সানজিদা বেগম মায়ার মাথায় হাত রেখে বলল, তোকে আমি এই বিয়ে করতে কখনোই বলবো না। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি চাইবো না। এমন নিকৃষ্ট আমি নই রে মা। তুই নিজের জীবনটা নিজের মতো করবি। আমার ছেলে কাজ পেয়ে হীরাকে পায়ে ঠেলেছে। যেদিন সেই কাজ ওর হাত কাটবে সেদিন বুঝবে। মায়া প্রত্যুত্তরে মুখে হাসি টানার চেষ্টা করে উঠে দাঁড়ালো। রিসওয়ানের মুখোমুখি হয়ে আঙুল তুলে বলে উঠল, আমাকে ঠকানোর শাস্তি তুই পাবি। খুব শীঘ্রই আমি বউ সাজবো, তবে তোর মতো নিকৃষ্ট পুরুষের জন্য না, কোনো এক শুদ্ধতম পুরুষের জন্য। বলেই এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রিজওয়ান মায়ার হাত চেপে ধরল। শাসিয়ে বলে উঠল, আমাকে সবার সামনে এভাবে হেনস্থা করার জন্য তোমার জীবন আমি নরক করে দিব, মাইন্ডেড। নওফেল কথাটা শুনে সাথে সাথে রিজওয়ানের দিকে ঘুষি ওঠাতেই মায়া থামিয়ে দিল। রিজওয়ানের উদ্দেশ্যে বলল, তোর মতো কাপুরুষের থেকে এটাই আশা করা যায়। ভুলে যাস না আমি কে, কি আমার পরিচয়। মেয়ে মানুষ হলো আগুন, সেই আগুনের সাথে খেলতে গেলে জ্বলে পুড়ে মরতে হয়। বলেই রিজওয়ানের থেকে হাতটা হ্যাঁচকাঠা নিয়ে ছাড়িয়ে নিয়ে করুণ স্বরে বলে উঠল, তুমি আমাকে ভালোবাসোনি রিজওয়ান, কোনো দিনও ভালোবাসোনি। আমাকে ভালো না বাসার আফসোস একদিন তোমায় কুড়ে কুড়ে খাবে। আর এক পাও দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। আজ থেকে ভালোবাসা শব্দটার ওপর এক আকাশ সম ঘৃণা জন্মালো। স্যার, শহরের আনাচে কানাচে ইদানিং বড্ড বেশি ধর্ষণের শিকার হচ্ছে মেয়েরা। আমরা কেন এই সমস্যাটার কোনো সমাধান করছি না? আজ হয়তো আমার প্রতিবেশী, আমার দেশের কেউ ধর্ষণ হচ্ছে, কাল যে আপনার মেয়ে, বউ, বোন ধর্ষণ হবে না তার কি গ্যারান্টি? কথাগুলো শুনেই আমির হোসেন কিছুটা রাগান্বিত চোখে তাকালেন সাগরের দিকে। সাগর সে দৃষ্টিতে ভয় না পেয়ে বরং আগের ন্যায় শক্ত বাক্যে বলল, আপনার পরিবারকে উদাহরণস্বরূপ ব্যবহার করায় আপনার রাগ হচ্ছে আমি বুঝতে পারছি। তাহলে ভাবুন স্যার, যদি বাস্তবে এমন হয় তাহলে কি করবেন? আমির হোসেনের মুখে এবার কিছুটা চিন্তার ছাপ পড়ল। তিনি শান্ত বাক্যে সাগরকে বলল, আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু সাগর, উপর মহল থেকে আমাকে এই কাজের জন্য তদন্ত করার পারমিশন দেওয়া হয়নি। স্যার, আমরা বোধহয় ভুলে যাচ্ছি আমরা দেশপ্রেমিক। আমাদের কাজ হলো দেশের শান্তি বজায় রাখা, দেশকে সুরক্ষা প্রমাণ করা। আমরা কি এই শপথ নিয়েছিলাম স্যার? আমার চারপাশে আমার মা বোনরা ভালো নেই, অন্তত এই মুহূর্তে আমি চুপ করে থাকতে পারবো না। যদি 2 দিনের মধ্যে ডিপার্টমেন্ট থেকে কোনো রকম তদন্ত করা না হয়, তাহলে আমি নিজ থেকে এই সমস্যা সমাধানের পথ খুঁজব। তারপর প্রেস, মিডিয়া সবাই যখন জানবে, তখন কিন্তু আঙুল আপনার দিকেও তুলবে। দেশপ্রেমীকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন স্যার। বলেই সাগর বেরিয়ে গেল। আমির হোসেন মুগ্ধ হয়ে সাগরের সাহসী বাক্যগুলো শুনল। ছেলেটার ভিতর অসীম সাহস। মনে মনে বলে উঠলেন, এতগুলো বছর যে কাজটা আমি করতে পারিনি, সে কাজটা তুমি করতে পারবে সাগর। আমার দৃঢ় বিশ্বাস, এই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে যে বা যারা ভালোর মুখোশ পরে আছে, তাদের মুখোশ খোলার সময় এসে গেছে। একটা দেহের খণ্ডাংশ অংশ রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে আছে। দেহটা একজন মেয়ের। দেহের উপরিভাগ পড়ে আছে রাস্তার, আর নিচু স্তর পড়ে আছে তার থেকে 1 হাত দূরে। মেয়েটার নিষ্প্রাণ চোখ দুটো চেয়ে আছে সাগরের দিকে। একবার সে চোখে তাকিয়ে সাগর দ্রুত চোখ সরিয়ে নিল। সহ্য করতে পারল না দৃশ্যটা। কি ভয়ানক! কোনো মানুষকে এভাবে মারতে পারে? উত্তর, হ্যাঁ পারে। তবে সত্যিকার অর্থে যারা রক্তে মাংসে গড়া মানুষ তারা পারে না, আর যারা মানুষরূপী জানোয়ার তারা সব পারে। সাগর একজনকে হুকুম দিয়ে বলল, লাশটাকে দ্রুত পোস্টমর্টেম করতে পাঠাতে বলো। অলরেডি পচন ধরেছে, বেশিক্ষণ এভাবে ফেলে রাখা যাবে না। কাজ শেষ করে পোস্টমর্টেম রিপোর্ট অফিসে জমা করবে। বলেই সাগরের সাথে নিলয়কে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। গাড়িতে বসে ফোন কলে ঢুকে ডায়াল করলো আমির হোসেনের নাম্বারে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে আমির হোসেন জিজ্ঞেস করলেন, ঘটনা কি বুঝলে? স্যার, এটাও রেপ কেস। মেয়েটাকে খুব জঘন্যভাবে খুন করা হয়েছে স্যার। চোখের সামনে এমন জঘন্য দৃশ্য দেখেও চুপ থাকাটা অন্যায় স্যার। আমরা কি আইনের লোক হয়ে এত সব অন্যায় চুপচাপ মেনে নিব, নাকি উপর মহলের অর্ডারের জন্য অপেক্ষা করতে করতে আরও কয়েকজনের লাশ দেখব? এভাবে চললে সাধারণ জনগণ আমাদের উপর আস্থা রাখবে কি করে স্যার? আমি একটা জিনিস বুঝতে পারছি না সাগর। সেটা কি স্যার? পুলিশ কেন চুপ?
এই ঘটনাগুলোর জন্য কি তাদেরকে কোনো রকম তদন্তের ভার দেওয়া হয়নি? কেউ কি এখনও অবধি মিসিং ডায়েরি বা হত্যা মামলা করেনি? স্যার, রক্ষক যখন ভক্ষক হয় তখন কি সেখানে বিচার পাওয়া যায়? আমির হোসেন নড়ে চড়ে উঠলেন, কথাটা বুঝতে না পেরে প্রশ্ন করলেন। যেমন কি বোঝাতে চাইছো তুমি? সাগরের ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ধরা দিল। শান্ত বাক্যে বলল। সামনাসামনি এসে বলি স্যার। ওপাশ থেকে কাঙ্ক্ষিত বাক্য শুনে সাগর ফোন কেটে দিল। নিলয় এতক্ষণ সব কথা শুনে বিস্ময় ভরা স্বরে জিজ্ঞেস করল। স্যার, আপনি কি অপরাধীদের চিহ্নিত করতে পেরেছেন? বুদ্ধি খাটাও নিলয়। বুদ্ধির জোরে চাকরির 1 বছরের মাথায় প্রমোশন পেয়েছি। 2-3টা সাহসিকতার পদকও আছে আমার ঝুলিতে। আই থিঙ্ক খুব শীঘ্রই আমি আরেকটা প্রমোশন পেতে চলেছি। বলেই গাড়ি স্টার্ট করলো। নিলয় হাঁ হয়ে তাকিয়ে আছে সাগরের দিকে। বোঝার চেষ্টা করলো সাগরের কথাগুলো, কিন্তু আফসোস, এত বুদ্ধি যদি নিলয়ের থাকতো। আফসোসের দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে বলল। নিলয়, তোর কাজ শুধু বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়ানো। এত কিছু তোর দ্বারা সম্ভব না। বাবা, এই বিয়েটা আমি করব না। আমির হোসেন সাহেব অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। হঠাৎ কানে এহেন শব্দ আসতেই দরজার দিকে চোখ গেল। তার আদরের কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটল। কিন্তু যখনই উপরোক্ত বাক্যটির কথা মনে পড়ল, তখনই কপালে দুটো ভাঁজ পড়ল। তিনি খুব বিচক্ষণ এক পুরুষ, কারোর চোখে তাকিয়ে মন বসতে বেশি সময় নেন না। তাই শান্ত বাক্যে বলল। তোমার মামনিকে বলো আমাদের দুজনের জন্য 2 কাপ গরম গরম কফি রুমে পাঠাতে। এমন কথা এই মুহূর্তে শুনলে যে কেউই বিচলিত হতো, কিন্তু মায়া মোটেও বিচলিত হলো না, কারণ সে তার বাবাকে খুব ভালোভাবে পড়তে জানে, বুঝতেও পারে। তাই বাবার কথা মতো উচ্চ বাক্যে মা শাহনাজ বেগমকে কফির কথা জানান দিল। রুমে ঢুকে সোজা ব্যালকনিতে চলে গেল। বাহিরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই রোদ তো এই বৃষ্টি, আজকাল এভাবেই চলছে। মায়া গ্রিলের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিল বৃষ্টি ছোঁয়ার উদ্দেশ্যে। বাতাসে বৃষ্টির ফোঁটা এসে ছুঁয়ে দিচ্ছে মায়ার চোখ মুখে। মায়া বৃষ্টি উপলব্ধি করতে চোখ দুটো বন্ধ করল। কিছু সময় কাটলেও এভাবেই নীরবে। কিছু মুহূর্ত পর হুট করে পাশে কারো উপস্থিতি টের পেতেই চোখ বন্ধ করা অবস্থায় প্রশ্ন করল। জিজ্ঞেস করলে না কেন বিয়েটা ভেঙে দিব? আমির হোসেন সাহেব অবাক হলেন না। সে জানেন তার মেয়ে তার উপস্থিতি চোখ বন্ধ করা অবস্থায়ও টের পায়। সেটা আজ নতুন কিছু না। মায়া আর আমির সাহেবের সম্পর্ক বন্ধুর মতো। সুখ দুঃখ ভাগ করে নেয় দুজন দুজনের সাথে। মায়ের সাথেও মায়ার বেশ ভাব। একমাত্র মেয়ে হওয়ার দরুন মায়াকে এবারের সবাই মাথায় করে রাখে। আমির সাহেব মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত বাক্যে পাল্টা প্রশ্ন করলেন। কখনো কোনো কারণ জিজ্ঞেস করে বুঝি? মায়া চোখ খুলল, বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। প্রত্যুত্তরে বাবার থেকেও হাসি উপহার পেল। আমির সাহেবের হাতে 2 কাপ কফি। একটা কফির কাপ মায়ের দিকে এগিয়ে দিল। মায়া কফির কাপটা নিতে নিতে শান্ত বাক্যে বিজ্ঞদের মতো উপদেশ দিয়ে বলল। বাবা, কিছু কিছু সময় কারণ খুঁজতে হয়, জানতে হয়। সবসময় অন্যকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয় না। নিজের ছায়াও কিন্তু বেইমানি করে অন্ধকারে। তোমার বাবা এতটা বোকা নয় মামনি। তোমার বাবার চোখ খাঁটি সোনা আর পাতি সোনার মধ্যে তফাৎ বোঝে। পরিবারের বাইরে তোমার বাবার বিশ্বাস এত বছর কেউ একজন অর্জন করতে পেরেছে। কে সে? ক্যাপ্টেন সাগর শিকদার। নতুন কেউ? না, তবে তুমি চিনবে না। বলেই প্রসঙ্গ পাল্টে সন্ধিহান চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। রিজভানের মতো একটা ছেলেকে তুমি কিভাবে ভালোবাসলে মায়া? মায়া এবার ভরকে গেল। অবাক চোখে তাকালো আমির সাহেবের দিকে। তার মুখে লেগে আছে এক রাশ রাগ। মায়া অবাক বাক্যে জিজ্ঞেস করল। তুমি কি কিছু? মায়া কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই আমির সাহেব বলা শুরু করলেন। তোমাকে আমি খুব বিচক্ষণ বুদ্ধিমতী মেয়ে ভাবতাম। তুমি আমার মেয়ে হয়ে মানুষ চিনতে ভুল করলে কিভাবে? তোমার মেয়ে এই প্রথম মানুষ চিনতে ভুল করে ফেলেছে বাবা। তোমার মেয়ের জীবনের প্রথম ভালোবাসা, অনুভূতি সব ভুল পথে দান করেছে। ভীষণভাবে বাজেভাবে ঠকে গিয়েছি বাবা। মায়ার চোখে অশ্রুকণা স্পষ্ট হয়ে উঠল। আমির সাহেব মেয়ের চোখের পানি খেয়াল করে মেয়ের মাথায় হাত রাখলেন। সান্ত্বনা বাক্যে বললেন। আমার ফুলকন্যার চোখে অশ্রু মানে না। ভুল মানুষের জন্য তো একবারে নয়। ভুল মানুষের জন্য অশ্রু বিসর্জন দেওয়া অন্যায়, বড় রকমের অন্যায়। জেনারেল মেজর আমির হোসেনের মেয়ে অন্যায় করতে পারে না। মায়া মুস্কি হাসল। বাবা নামক মানুষটা ওর মন নিমেষে ভালো করে দেয়।
মায়া অশ্রুটুকু মুছে নিতে নিতে জিজ্ঞেস করল, তুমি সব জেনেও বিয়েতে মত দিলে কেন? নাকি মত দেওয়ার পর জেনেছো? আর জানলে যখন তখন আমার আমির সাহেব মেয়েকে থামিয়ে দিলেন, স্থির হয়ে বললেন, আম্মাজান, আপনি কি করে ভাবলেন আপনার বাবা এত সহজে সব কিছু মেনে নেবে? আমার মেয়ে যে ছেলেকে ভালোবেসেছে, জীবনসঙ্গী হিসেবে চেয়েছে, তার সম্পর্কে কোনো কিছু জানবো না? সেই ছেলের সম্পর্কে কোনো খোঁজ নেব না? তুমি সব আগে থেকে জানতে বাবা? হ্যাঁ আম্মাজান। তাহলে আমায় কেন বললে না? মায়ার অভিমানী বাক্যে কথাটা বলতেই আমির সাহেব হেসে পুনরায় বলে উঠলেন, আমি চেয়েছিলাম আমার মেয়ে নিজের ভুল নিজে খুঁজে বের করুক। জীবনের শেষ অবধি আমি বা তোমার মা তোমার পাশে থাকবো না। তখন তোমাকে ঠিক ভুল খুঁজে বের করতে হবে। কোন রাস্তায় হাঁটলে ভালো হবে, কোন রাস্তায় হাঁটলে খারাপ হবে, সেটা তোমাকেই বুঝে নিতে হবে। এই যে এখন এত বড় একটা ধাক্কা না গেলে তুমি কি ঘুরে দাঁড়াতে পারতে? শক্ত মনোবল জোগাতে পারতে? মায়া কথাগুলো মন দিয়ে শুনল। মনের মধ্যে প্রশান্তির হাওয়া বয়ে গেল। আমির সাহেব কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করলেন, যে আমার মেয়ের সাথে অন্যায় করেছে তাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া ঠিক হবে? মায়া এবার মুখ খুলল, দৃঢ়স্বরে জবাব দিল, তোমার মেয়ে নিজের সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একাই যথেষ্ট বাবা। বিশ্বাস রাখো, তোমার মেয়ে অন্যায়কারীকে এমনি এমনি ছাড়বে না। আমির সাহেব কিছু বলবে তখনই ফোন বেজে উঠল। ফোন স্ক্রিনে সাগরের নামটা দেখে মায়ের থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। স্যার, ওটা মায়া ম্যাম না। ভর সন্ধ্যা, নিলয় আর সাগর একসাথে বাড়ি ফিরছিল। হঠাৎ জ্যামের মধ্যে সাগরের কানে উপরোক্ত কথাটা আসতেই সাগর থমকে গেল। সাথে সাথে সাগর নিলয়ের হাতের ইশারায় বরাবর তাকালো। একটা মেয়ে এলোপাথারি দৌড়ে আসছে ফুটপাত দিয়ে। মাঝে মাঝে এক একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেও থামছে না। লম্বা চুলগুলো বাতাসের দাপটে খোপা ছেড়ে বেরিয়ে আসলো। সাথে সাথে চুলগুলো দুদিকে দোল খাওয়া শুরু করলো। পায়ের গোড়ালি সমান চুলগুলো মায়ার জামার সাথে পেঁচিয়ে যেতেই মায়ার মুখ থুবড়ে পড়ল রাস্তায়। সাগর এই দৃশ্যটা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না। মায়া পড়ে যেতেই সাগর দূর থেকে চিৎকার করে উঠল। গাড়ি থেকে নেমে দৌড়ে গেল সেদিকে। মিনিটের মাথায় ছোটোখাটো একটা ভিড় জমল সেখানে। ভিড় ঠেলে সাগর সামনে যেতেই দেখল মায়া জ্ঞান হারিয়েছে। ঠোঁট মুখ গালসহ হাতের বেশ কিছু জায়গায় ক্ষত। সাগর এহেন অবস্থা দেখে সাগর কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। হৃৎপিণ্ডটা বোধহয় ঢিপ ঢিপ করে বাজছে নাকি থমকে আছে। মন প্রশ্ন করল, কি হয়েছে আমার রূপবতীর? কোনো অঘটন ঘটেছে নাকি?